বন্ধুরা, গত ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা কিভাবে পাওয়া যায়। এটা আসলে দুইভাবে প্রবাহটা তৈরি হয়। একটা হচ্ছে হোলের প্রবাহের কারণে। আমরা দেখেছিলাম যদি আমি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর নিয়ে ব্যাটারির প্লাস মাথা আর মাইনাস মাথার মাঝে কানেক্ট করে দিই, তাহলে হোল প্রবাহ হয়, আবার ফ্রি ইলেকট্রনও প্রবাহ হয়, আর দুইটার সম্মিলিতভাবে আমরা মূল প্রবাহটা পাই। তো এতটুকু আলোচনা দেখে মনে হতে পারে যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে বুঝি আমার অনেক প্রবাহ পাওয়া যায়, কারণ এখানে দুইভাবে আসলে প্রবাহটা তৈরি হয়। কিন্তু তা না। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আমরা আমাদের রিয়েল লাইফে কমই ব্যবহার করি। কেন ব্যবহার কম করি? কারণ এখানে প্রথমত কম সংখ্যক আধানবাহক থাকে। কেন কম সংখ্যক আধানবাহক থাকে তোমরা খেয়াল করে দেখবে, গত ক্লাসে আমরা বলেছিলাম 0 কেলভিন তাপমাত্রায় কিন্তু আমার ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে ফ্রি ইলেকট্রন থাকে না। আর ফ্রি ইলেকট্রন না থাকলে হোলও থাকে না, কারণ আমরা বলেছিলাম যে NH = N ফ্রি ইলেকট্রন = N ইন্ট্রিনসিক চার্জ ক্যারিয়ার, তাই না? এরকম একটা ছোট্ট ফর্মুলার মতন দেখেছিলাম। সেখানে কথা বলেছিলাম কীরকম, যে যদি আমার একটা ফ্রি ইলেকট্রন তৈরি হয় তাহলেই একটা হোল সেখানে তৈরি হয়ে থাকবে। ঠিক আছে? তো আমার যদি ফ্রি ইলেকট্রনই তৈরি না হয় 0 কেলভিন টেম্পারেচারে, তখন আমার হোলও ছিল না। আর 25 কেলভিন তাপমাত্রায়ও আমার ফ্রি ইলেকট্রন কিছুটা তৈরি হলেও আমার কিন্তু সেই রকম পরিবাহীর মতন কিন্তু তৈরি হয় না। তার মানে বোঝা গেল যে আমরা রুম টেম্পারেচারে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে ফ্রি ইলেকট্রনের সংখ্যা তথা হোল এর সংখ্যা কিন্তু তুলনামূলক কম পাবো। তো যেটা কার তুলনায় কম? পরিবাহীর তুলনায় কম। তো সেজন্য কিন্তু আমার যে প্রবাহটা, সেই প্রবাহটা কিন্তু অত বেশি হবে না। এখানে IE তৈরি করতেছে যত সংখ্যক ফ্রি ইলেকট্রন, IH তৈরি করতেছে যত সংখ্যক হোল, তাদের সংখ্যাটাই কম হবে স্বাভাবিক তাপমাত্রায়। তো এটা আমাদের প্রথম সমস্যা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ব্যবহার করার ক্ষেত্রে। এখানে কম সংখ্যক আধানবাহক পাওয়া যায়, তার মানে IH, IE যথাক্রমে কম হয়, অর্থাৎ মূল আইটা অনেক কম হয় পরিবাহীর তুলনায়। আবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটা কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপর। আমরা বলেছি 0 কেলভিন তাপমাত্রায় আমি ফ্রি ইলেকট্রন তথা হোল পাচ্ছি না, স্বাভাবিক তাপমাত্রায় পাচ্ছি, সেটাও অল্প। তো একটু খেয়াল করে দেখো, গরমের দিনে তার মানে কি বেশি প্রবাহ হবে, শীতকালে কম প্রবাহ হবে? আমরা কি চাই এমন যন্ত্র যেটা হচ্ছে গরমকালে বেশি সার্ভিস দেখ, শীতকালে কম সার্ভিস দেখ? তা কিন্তু চাই না, তাই না? তার মানে এখানে কিন্তু ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর দিয়ে যদি আমরা কোনো ডিভাইস ক্রিয়েট করি, তাহলে সেটার মধ্যে প্রবাহটা কিন্তু কিসের ওপর নির্ভর করবে? তাপমাত্রাটার উপর নির্ভর করবে। অর্থাৎ কোন কালে এটা চালানো হচ্ছে, এটা তাপ দেওয়া হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসগুলোর উপর নির্ভর করবে। কিন্তু এটা কিন্তু আমরা বাস্তবে চাই না। তো কম তাপমাত্রায় মুক্ত ইলেকট্রন আর হোল কম হয়, প্রবাহ কম হয়। বেশি তাপমাত্রায় তুলনামূলক বেশি হয়, প্রবাহ তুলনামূলক বেশি হয়। সো এই জিনিসগুলো আমরা চাই না যে তাপমাত্রার উপরে প্রবাহের ভ্যালুটা নির্ভর করুক। তো এটা গেল একটা সমস্যা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আরেকটা সমস্যা আছে। আরেকটা সমস্যা কি? আমরা বলেছিলাম যত সংখ্যক ফ্রি ইলেকট্রন তৈরি হবে তত সংখ্যকে আসলে হোল তৈরি হয়ে থাকে। তার মানে NH = NE, যেটা দেখেছি অলরেডি। সো এই NH = NE সবসময়ই কিন্তু ঘটবে কার বেলায়? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের বেলায়। ধরো এমন কোনো যন্ত্র তোমার দরকার যেটার মধ্যে তুমি চাচ্ছ যে NE এর ভ্যালু, অর্থাৎ ফ্রি ইলেকট্রনের ভ্যালু হোলের থেকে বেশি থাকুক, বা হোলের ভ্যালু ফ্রি ইলেকট্রনের থেকে বেশি থাকুক। যন্ত্রের দরকারে এরকম রিকোয়ারমেন্টস লাগতেই পারে। ওই সকল ক্ষেত্রে কিন্তু আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর দিয়ে কাজ করতে পারবো না। কেন? কারণ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর অলওয়েজ NH = কী হবে? NE হবে। তার মানে বোঝা গেল ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আমরা পড়েছি, বাট ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আমরা অন্যান্য জায়গায়, বেশিরভাগ জায়গাতেই ব্যবহার করি না। তো আমরা তাহলে এখন সলিউশন কী বের করতে পারি? আমরা সেমিকন্ডাক্টরেরই আরেকটা ক্লাসিফিকেশন নিয়ে কাজ করি। তাহলেই এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের যে লিমিটেশনগুলো আমরা ফেস করেছি, সেগুলোর সলিউশন পাওয়া যাবে। তো আমরা সেমিকন্ডাক্টরের আরেকটি প্রকার, এটাকে আমরা বলছি এক্সট্রিনসিক বা বহির্জাত সেমিকন্ডাক্টর। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে আমরা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর নেই না, বরং বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে কিছুটা ভেজাল মিশাই। তোমরা বলতে পারো, ভাইয়া ভেজাল মিশালে তো আরও খারাপ হওয়ার কথা, কিন্তু না। এই ক্ষেত্রে আমরা যদি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর ইউজ করি, তাহলে আমরা বরং দেখব একটু পরেই যে আমাদের লাভ হচ্ছে, অর্থাৎ আমরা আধান ক্যারিয়ারের সংখ্যা বাড়িয়ে ফেলতে পারছি। তবে এখানে বলে রাখা ভালো, ভেজাল মানে যে কোনো কিছুকেই আমরা ভেজাল বলছি যে তা না। সুনির্দিষ্ট কয়েকটা এলিমেন্টস, সেগুলোকেই আমরা বহির্জাত ম্যাটেরিয়ালস হিসেবে ইউজ করতে পারবো। এমন না আমি যে কোনো ম্যাটেরিয়ালস একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে মিশালাম আর সেটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হয়ে গেল, আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হয়ে আমরা যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের লিমিটেশনগুলো ফেস করছিলাম সেগুলো দূর করে ফেললো। ব্যাপারটা তা না। আমরা সুনির্দিষ্ট কিছু এলিমেন্টস তার মধ্যে মেশাবো, তখনই আমরা তাকে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হিসেবে স্বীকৃতি দিব।
তো আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পি টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে এন টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। আমি একটু আগেই বলেছিলাম যে আমরা যে কোনো কিছুকেই ভেজাল হিসেবে মেশাতে পারবো না, আমাদের সুনির্দিষ্ট কিছু এলিমেন্টসকে আমরা মেশাতে পারবো, তাই কিন্তু লেখা আছে। পি টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যারা, তাদের সাথে আমরা যে ভেজালটা মেশাবো, মানে যে বাইরের এলিমেন্টসটা মেশাবো, সেটা অবশ্যই হতে হবে কি ত্রিযোজী কোনো এলিমেন্টস। ত্রিযোজী এলিমেন্টস যেমন অ্যালুমিনিয়াম হতে পারে, এই রকম কিছু হতে পারে। আবার এন টাইপ সেমিকন্ডাক্টর যখন আমরা তৈরি করব, এন টাইপ সেমিকন্ডাক্টরের বেলায় আমরা যে কোনো ভেজাল মেশাতে পারবো না, আমাদের মেশাতে হবে কোন টাইপের এলিমেন্টস, সেটা হচ্ছে সিলিকন বা সেমিকন্ডাক্টরের সাথে আমাদের মেশাতে হবে পঞ্চযোজী কোনো এলিমেন্টস। পঞ্চযোজী কেমন হতে পারে? ফসফরাস হতে পারে, তাই না? সো আমাদের এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা যে কোনো কিছুকেই ভেজাল হিসেবে বলতে পারবো না সেমিকন্ডাক্টরের বেলায়। সুনির্দিষ্ট কিছু ত্রিযোজী আর কিছু পঞ্চযোজী মেশালেই বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে তখন আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর পাবো। তো চলো আমরা পরের পার্টটাতে দেখি। তো আমরা অন্য সব জায়গায় জানি ভেজাল মেশালে জিনিসের কোয়ালিটি খারাপ হয়, বাট এই ক্ষেত্রে কীভাবে ভেজাল মেশালে জিনিসের কোয়ালিটি ভালো হয় সেটা নিয়ে আমরা এখন ডিটেলসে আলোচনা করব। তো আমরা কেন করি প্রথমত এই ডোপিং প্রসেসটা, বা কেন করি? তো প্রথমে একটু বলে নাকি এই যে ডোপিং জিনিসটা কি। ডোপিং জিনিসটা খুব সহজ, এটা আসলে ভেজাল মেশানোর যে প্রসেস সেটাকে আমরা বলছি ডোপিং। যদি কোনো একটা এলিমেন্টসকে আমরা এক্সট্রিনসিকে কনভার্ট করি, ইন্ট্রিনসিককে এক্সট্রিনসিকে কনভার্ট করি, তাহলে যেই প্রসেসের মাধ্যমে আসলে করি সেই প্রসেসটাকে আমরা আসলে কী নাম দিচ্ছি? ডোপিং। এই ডোপিং কথাটা কিন্তু আমরা আরও অনেক জায়গায় শুনে থাকতে পারি। তোমরা যদি পেপার পত্রিকা পড়ো, পেপার পত্রিকা পড়লে তোমরা অলিম্পিকের খেলার নিউজ যদি দেখো, বা ক্রিকেট খেলা বা যে কোনো কিছু খেলার নিউজ যদি দেখো, মাঝে মাঝে দেখবা যে কোনো কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে এরকম কিছু আসে যে সে ডোপ টেস্টে পজিটিভ এসেছে, অমুক খেলোয়াড় ডোপ টেস্টে পজিটিভ এসেছে। তো এটা আসলে কি হয়? এটা আসলে তাকে আর খেলতে দেওয়া হয় না, তাকে আর পার্টিসিপেট করতে দেওয়া হয় না। তো আসলে ডোপ টেস্ট বা ডোপিং জিনিসটা কি? সেটা হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে আমরা এইভাবে চিন্তা করতে পারি। খেলাধুলার ক্ষেত্রে যেমন ধরো সাইক্লিস্ট, এই সাইক্লিস্টটা আমাদের স্বাভাবিক কোনো একজন মানুষ, আর এই সাইক্লিস্ট যারা তারা স্বাভাবিক মানুষই, বাট তারা কি করেছে? একটা ইনজেকশন তাদের মধ্যে পুশ করেছে। এই জিনিসটা বোঝানোর জন্য এখানে ইনজেকশনটা দেওয়া। সাইকেলটা আসলে ইনজেকশন না, এখানে বোঝানোর জন্য যে সে তার গায়ে কোনো ইনজেকশন পুশ করেছে, কোনো একটা মেডিসিন পুশ করেছে। এই মেডিসিনটা পুশ করার ফলে কি হয়েছে? যেটা হয়েছে, এই মানুষটার স্বাভাবিক শক্তির তুলনায় তার শক্তির পরিমাণ অনেক বেড়ে গিয়েছে, স্ট্যামিনা স্ট্রেংথ অনেক বেড়ে গিয়েছে। এরকম মেডিসিন আছে, বাট এই জিনিসগুলোর প্রচুর সাইড ইফেক্টসও আছে। বাট এই জিনিসটা যদি সে নেয়, ধরো বাইরে থেকে ম্যাটেরিয়াল সে তার শরীরে পুশ করলো, ওই পুশ করার ফলে তার শক্তি অনেক বেড়ে গেল, তাহলে এই লোকের সাথে এই লোকের একটা অসম কম্পিটিশন ক্রিয়েট হবে না? এর জন্যই যারা ডোপ টেস্টে পজিটিভ আসে তাদেরকে খেলতে দেওয়া হয় না, কারণ এখানে সবাই সমান ভাবে ট্রেনিং দিয়ে যাদের শক্তি স্ট্যামিনা বাড়িয়েছে তারাই যেন জিততে পারে, তার জন্যই কিন্তু যারা কৃত্রিম উপায়ে শক্তি বাড়িয়েছে তাদেরকে খেলতে দেওয়া হয় না। তো এই ক্ষেত্রে ডোপিংটা কি খারাপ? খেলাধুলার ক্ষেত্রে খেলোয়াড়রা যদি ডোপ টেস্টে পজিটিভ হয় এটা খারাপ, বাট সেমিকন্ডাক্টরের বেলায় এটা কিন্তু ভালো। কেন? কারণ আমরা সেমিকন্ডাক্টর যদি শক্তি বেড়ে যায়, তার যদি সক্ষমতা বেড়ে যায় কোনো কিছু বাইরের জিনিস এলিমেন্ট মেশানোর ফলে, তাহলে তো এটাতে আমাদের কোনো সমস্যা নেই, আমরা বরং আরও ভালো সার্ভিস পাবো তার থেকে। সো আমরা প্রথমত আসি ডোপিং। ডোপিং জিনিসটা কি? খুব সহজে বলতে গেলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সাথে যে ভেজাল বা বাইরে থেকে ত্রিযোজী বা পঞ্চযোজী মিশিয়ে আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে কনভার্ট করি, সেই প্রসেসটাকে আমরা নাম দিই ডোপিং। আর এই প্রসেসটার মধ্যে আমরা আসলে কাদের মিশাই? কিছু সুনির্দিষ্ট ত্রিযোজী, কিছু সুনির্দিষ্ট পঞ্চযোজীদের মিশাই। কার সাথে? সেমিকন্ডাক্টরের সাথে। তো এই সুনির্দিষ্ট ত্রিযোজী আর সুনির্দিষ্ট পঞ্চযোজীকে মেশানোর নামই আসলে ডোপিং। এই ডোপিংটা কেন করি আমরা? এই ডোপিংটা করলে আমরা যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের লিমিটেশন দেখেছি, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে কী হয়? আমাদের আধান বাহক মানে মুক্ত ইলেকট্রন আর হোল, আমরা জেনেছি যে হোলের প্রবাহের কারণেও তড়িৎ প্রবাহ হইতে পারে, মুক্ত ইলেকট্রনের প্রবাহের কারণেও তড়িৎ প্রবাহ হইতে পারে। এই দুইটার পরিমাণে কী থাকে? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের তুলনামূলক কম থাকে, তাই না? তো আমরা ডোপিং করে আসলে কি করব? এই দুইটার এলিমেন্ট পরিমাণ বাড়াবো। এই দুইটার পরিমাণ বাড়ালে কী লাভ? এই দুইটার পরিমাণ বাড়ালে আমাদের যেহেতু চার্জ ক্যারিয়ার মানে যারা চার্জ ক্যারি করে মুক্ত ইলেকট্রন বা হোল, তাদের সংখ্যা বেড়ে গেলে তাদের প্রবাহও বেড়ে যাবে, আর তাদের প্রবাহ যদি বেড়ে যায় তড়িৎ প্রবাহের মান বেড়ে যাবে, আর তড়িৎ প্রবাহের মান বাড়ানোটাই কিন্তু আমরা চাই সেমিকন্ডাক্টরের মধ্যে। সো আধান বাহক বাড়াতে আসলে আমরা ডোপিং করি।
কেন? তাহলে আমাদের পরিবহন কাজটা কী হবে? একদম পরিবাহীর মতন সম্পূর্ণ হবে। নরমালি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে তড়িৎ পরিবহন ঘটলেও এটা পরিবাহীর মতন হয় না, কারণ কম সংখ্যক মুক্ত ইলেকট্রন আর হোল থাকে। ডোপিং করার ফলে এই জিনিসটা অর্জিত হবে। কিভাবে অর্জিত হবে সেটা আমি তোমাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি। তো আপাতত আমরা শিখলাম কি, যে আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে ডোপিং করে এক্সট্রিনসিকে কনভার্ট করি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে প্রবাহের মান বাড়ানো, অর্থাৎ তাকে পরিবাহীর মতন পরিবহনে সক্ষম করার জন্যই আমরা ডোপিং করি। শুরুতে আমরা এন টাইপ ডোপিং নিয়ে আলোচনা করি। কিভাবে এন টাইপ ডোপিং করে আসলে আমাদের চার্জ পরিবাহকের সংখ্যা, চার্জ বাহকের সংখ্যা বাড়িয়ে ফেলা যায়। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি যে একটা সিলিকন খণ্ড রয়েছে। এটা কি? ইন্ট্রিনসিক সিলিকন খণ্ড। কিভাবে বুঝলাম? কারণ এখানে কি কোনো বহির্জাত এলিমেন্ট এখনও মেশানো হয়েছে? এখনও কিন্তু মেশানো হয়নি। তার মধ্যে কি অবস্থা দেখতে পাচ্ছি আমরা? স্বাভাবিক তাপমাত্রায় সে আছে, অর্থাৎ ধরে নাও 298 কেলভিন তাপমাত্রায় আছে। তার মধ্যে কিছু সংখ্যক কিন্তু ইন্ট্রিনসিক অবস্থাতেই, তার মধ্যে কিছু সংখ্যক কিন্তু ফ্রি ইলেকট্রনও আছে, আবার তার মধ্যে কিছু সংখ্যক হোলও আছে। আমরা বলেছি এই সংখ্যাটা পর্যাপ্ত না, আর এই পর্যাপ্ত না বলেই কিন্তু আমরা কি করব? বাইরে থেকে একটা পঞ্চযোজী এলিমেন্ট, কিছু সংখ্যক পঞ্চযোজী এলিমেন্ট এনে মিশাবো। আচ্ছা, তো এখন যেহেতু আমরা এখানে বাইরে থেকে কিছু সংখ্যক পঞ্চযোজী এসে মিলাবো, তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমরা কয়েকটা ভ্যালু দিয়ে চলো এই জিনিসগুলোকে চিন্তা করি। ধরো আমার কাছে যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের জাতটা রয়েছে, ইন্ট্রিনসিক কন্ডাক্টরটা, এটার মধ্যে সাপোজ ধরো 298 কেলভিন তাপমাত্রায় হোল রয়েছে 2 লক্ষটা, আর মুক্ত ইলেকট্রন রয়েছে 2 লক্ষটা। এখানে যদিও দেখা যাচ্ছে কয়েকটা, বাট এখানে এভাবেই ধরে নাও এখানে 2 লক্ষটা কি আছে? 2 লক্ষটা আমার এখানে হোল রয়েছে, 2 লক্ষটা আমার এখানে ফ্রি ইলেকট্রন রয়েছে। আচ্ছা, তো আমরা এখন এটার সাথে কি মিশাবো? পঞ্চযোজী এলিমেন্ট মিশাবো, যেন কি হয়? হোল বা ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়। আচ্ছা, তো আমরা কি করলাম? এই বাড়ানোর উদ্দেশ্যে হোল বা ইলেকট্রন ডোপিং করলাম। ডোপিং করে কাকে মিশালাম হচ্ছে 1 লক্ষ ধরো ফসফরাসকে আমি যোগ করলাম। 1 লক্ষ ফসফরাসকে যদি যোগ করি, কেন ফসফরাসকে যোগ করা হচ্ছে? কারণ ফসফরাস কি একটা পঞ্চযোজী এলিমেন্ট। ফসফরাসের বাইরের শেলে কয়টা ইলেকট্রন থাকে? আমরা জানি ফসফরাসের বাইরের শেলে 5টা ইলেকট্রন থাকে। তো 5টা ইলেকট্রন যদি থাকে, সিলিকনের বাইরের শেলে তো 4টা। সিলিকন অন্যান্য সিলিকনের সাথে, এই সিলিকন ওর একটা ইলেকট্রন দিয়েছে, এই সিলিকন একটা ইলেকট্রন দিয়েছে, এখানে একটা সমযোজী বন্ধন। এই সিলিকন একটা ইলেকট্রন দিয়েছে, এই সিলিকন একটা ইলেকট্রন দিয়েছে, এখানে একটা সমযোজী বন্ধন। সিলিকনের বাইরের শেলে এরকম 4টা ইলেকট্রন থাকায় এই সিলিকনটা পাশের ইলেকট্রনের সাথে, এই ইলেকট্রনের সাথে, এই ইলেকট্রনের সাথে মোটমাট 4টা সমযোজী বন্ধন গঠন করে অষ্টক পূর্ণ করলো। বাট ফসফরাসের বেলায় জিনিসটা কি? ফসফরাসের জন্য যদি আমি চিন্তা করি, জিনিসটা সিলিকন দিয়ে আমি একে দেখাই, সিলিকনটা তো খুব সুন্দর মতন এভাবে সমযোজী বন্ধন গঠন করতে পেরেছে। বাট আমি যদি ফসফরাস নিয়ে চিন্তা করি, মাঝখানের সিলিকনটার জায়গায় ধরো সিলিকন নেই, মাঝখানের সিলিকনটার জায়গায় সাপোজ ধরো ফসফরাস, আমি লিখে রাখলাম পি, ঠিক আছে? মাঝখানের সিলিকনের জায়গায় ধরো আমি পি নিয়ে আসলাম, তাহলে কি হয়? তাহলে দেখো এইখানে ফসফরাসের একটা বন্ড দিয়ে সে সমযোজী করতে পারে, ফাইন। এখানে একটা ফসফরাসের ইলেকট্রন দিয়ে সমযোজী করতে পারে, এখানেও সে ফসফরাস একটা সমযোজী করতে পারে, এখানেও ফসফরাস একটা সমযোজী করতে পারে। ফসফরাসের 4টা ইলেকট্রন দেওয়া হলো। আরেকটা ইলেকট্রন রয়েছে না ফসফরাসের বাইরের শেলে? ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, বাইরের শেলে 5টা ইলেকট্রন থাকে, 4টা দিয়ে সে সিলিকনের খণ্ডের মধ্যে এসে 4টা সমযোজী বন্ধন গঠন করে। বাট অতিরিক্ত একটা পঞ্চম ইলেকট্রনটা কিন্তু থেকে যায়। আর এই পঞ্চম ইলেকট্রনটা যেহেতু থেকে যায়, তাই কি হবে? তোমরা আইডিয়া করো তো, এই পঞ্চম ইলেকট্রনটা আসলে কি করতে পারে? এই পঞ্চম ইলেকট্রনটা যখন আমরা সেই ফসফরাসগুলোকে নিয়ে আসলাম, ফসফরাস এখানে একটা সমযোজী, এখানে একটা সমযোজী, এখানে একটা সমযোজী, এখানে একটা সমযোজী বন্ধন গঠন করলো, আর এই পঞ্চম ইলেকট্রনটা এটা কিন্তু একটা ফ্রি ইলেকট্রন হিসেবে থাকে। আবারও দেখো, আমরা যখন ফসফরাস যোগ করিনি তখন এই অবস্থায় ছিল, আমরা ফসফরাস যোগ করব, এখানে কিন্তু কোনো ফ্রি ইলেকট্রন ছিল না। দেখবা একটা ফসফরাস আসার ফলে এখানে একটা ফ্রি ইলেকট্রন আসছে। এটা কে আসলে? এটা আসলে ফসফরাসের পঞ্চম যে ইলেকট্রনটা রয়েছে বাইরের শেলে, সেই পঞ্চম ইলেকট্রনটা। সো আমরা এই ফসফরাসটাকে নিয়ে আসলাম, দেখো এখানে ফসফরাসের সাথে একটা কি এসে পড়েছে? একটা অতিরিক্ত ইলেকট্রন এখানে আছে, 4টার সাথে সমযোজী বন্ধন, বাট বাইরের শেলের পঞ্চমটা কিন্তু কি হয়েছে? ফ্রি ইলেকট্রনের মতন আচরণ করছে। তার মানে কি বোঝা যাচ্ছে বন্ধুরা? একটা ফসফরাস যখন আমরা এই সিলিকন খণ্ডে নিয়ে আসলাম, তখন একটা ফ্রি ইলেকট্রন অতিরিক্ত বেড়ে গিয়েছে না? এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে ভাইয়া এইটা কি যে মুক্ত ইলেকট্রনই হবে, এটা কিভাবে আপনি বুঝলেন? এটা বোঝার জন্য আমাদের কি আঁকতে হবে? শক্তিস্তর রৈখিক চিত্র। শক্তিস্তর রৈখিক চিত্রতে আমরা দেখেছি যে শক্তিস্তর রৈখিক চিত্র এটা যে আঁকলাম, এটা কার জন্য আঁকলাম? এটা হচ্ছে আমরা এঁকেছি সিলিকনের জন্য, ঠিক আছে? এই শক্তিস্তর রৈখিক চিত্র সিলিকনের জন্য। এটা হচ্ছে যোজন ব্যান্ড, এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। দ্যাট মিনস যোজন ব্যান্ডে তার ইলেকট্রন রয়েছে, ফ্রি কিছু পরিমাণ পরিবহন ব্যান্ডে ইলেকট্রন রয়েছে, যেগুলো দেখায়নি বাট আছে।
খেয়াল করে দেখো এই যে এখানে একটা লাল দাগ দিয়েছি আমি, এই লাল দাগটা আসলে কি ইন্ডিকেট করতেছে? এই লাল দাগটা ইন্ডিকেট করতেছে ফসফরাসের যে বাইরের শেলের সবচেয়ে লাস্টের যে ইলেকট্রনটা, দ্যাট মিনস পঞ্চম ইলেকট্রনটা, বাইরের শেলের পঞ্চম ইলেকট্রনটা, চারটা তো সমযোজী বন্ধনে গঠনে অংশ নিয়েছি, পঞ্চম ইলেকট্রনটার শক্তি হচ্ছে এই লাল দাগটা। আর এই ব্ল্যাকগুলো কি? এই ব্ল্যাকগুলো হচ্ছে সিলিকনের, ঠিক আছে? সো এই লাল দাগটা কিন্তু কার? এটা হচ্ছে ফসফরাসের পঞ্চম ইলেকট্রনটা। খেয়াল করে দেখো তো এই যে ফসফরাসের যোজন শেলের পঞ্চম ইলেকট্রনটা, যেটা মানে ফসফরাসের যোজন শেলের পঞ্চম ইলেকট্রনটা ছিল না বাইরের শেলের, যোজন শেলের পঞ্চম ইলেকট্রনটার শক্তি কিন্তু সিলিকনের পরিবহন ব্যান্ডের শক্তির কাছাকাছি। এটা কিন্তু একটা বোঝার বিষয়। সিলিকনের যোজন ব্যান্ডের শক্তি আর ফসফরাসের যোজন ব্যান্ডের শক্তি কিন্তু এক নাও হতে পারে, তাই না? তো ফসফরাসের পঞ্চম যে বাইরের শেলের যে পঞ্চম যোজন ইলেকট্রনের শক্তিটা, এটা সিলিকনের পরিবহন ব্যান্ডের কাছাকাছি। কতটা কাছাকাছি সেটা মানটা দেখে বুঝতে পারতেছো যে ফসফরাসের পঞ্চম ইলেকট্রনটার শক্তি আর সিলিকনের পরিবহন ব্যান্ডের শক্তির মধ্যে তফাৎ হচ্ছে 0.05 ইলেকট্রন ভোল্ট। দ্যাট মিনস ভ্যালুটা খুবই অল্প। একে তো 0.05, আবার ইলেকট্রন ভোল্ট, দ্যাট মিনস ভ্যালুটা খুবই অল্প। সো এই অল্প ভ্যালু থাকার কারণে ফসফরাসের যে পঞ্চম ইলেকট্রনটা, এটা সিলিকন খণ্ডের ফ্রি ইলেকট্রনগুলোর যে শক্তি, মানে পরিবহন ব্যান্ডের ইলেকট্রনগুলোর যে শক্তি, সেই রকম শক্তি নিয়েই বলতে গেলে আছে। মানে পার্থক্য আছে খুবই অল্প, যেটাকে আমরা নেগলেক্ট করতে পারি, 0.05 ইলেকট্রন ভোল্ট। তাই ফসফরাসের বাইরের শেলের চারটা ইলেকট্রন চারটা সিলিকনের সাথে সমযোজী বন্ধন গঠন করার পরে পঞ্চম যে ইলেকট্রনটা রয়েছে বাইরের শেলের, সেটা কি হিসেবে কাজ করে? সেটা সিলিকন খণ্ডে ফ্রি ইলেকট্রনের ন্যায় আচরণ করে। মানে সিলিকনের অন্যান্য যে ফ্রি ইলেকট্রন ছিল সেটার মতনই ফসফরাসের পঞ্চম ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রনের ন্যায় আচরণ করে। তার মানে কি বোঝা গেল সামারি টানলে? যে এক একটা ফসফরাস আমরা এনে যুক্ত করলাম আর এক একটা মনে হলো না ফ্রি ইলেকট্রনের উদয় হলো। দ্যাট মিনস পঞ্চম ইলেকট্রনটা এক একটা ফ্রি ইলেকট্রনের মতন কাজ করবে। একটা ফসফরাস আনলে একটা পঞ্চম ইলেকট্রন, একটা ফসফরাসের পঞ্চম ইলেকট্রন, দ্যাট মিনস একটা ফ্রি ইলেকট্রন তৈরি হলো। আমি যদি 10টা ফসফরাস আনি তাহলে 10টা ফ্রি ইলেকট্রন তৈরি হবে, তাই না? তো আমাদের ফ্রি ইলেকট্রনের সংখ্যাটা কিন্তু কিসের উপর নির্ভর করবে? তার মানে যতগুলো ফসফরাস আনতেছি অতিরিক্ত ততগুলো ফ্রি ইলেকট্রন কি হচ্ছে? আমার অ্যাড হচ্ছে। তাহলে আমরা 1,00,000 ফসফরাস যখন যোগ করলাম, 1,00,000 ফসফরাস যোগ করলে বলো তো তোমরা যে আগে যখন আমি ফসফরাস মিশাই নাই তখন হোল ছিল 2,00,000, ফ্রি ইলেকট্রন ছিল 2,00,000। আমি 1,00,000 ফসফরাস এনে মিশাইলাম। 1,00,000 ফসফরাস কয়টা ফ্রি ইলেকট্রনের যোগান দিবে? 1,00,000টা নতুন ফ্রি ইলেকট্রনের যোগান দিবে। আগের তো ছিল 2,00,000, আরও 1,00,000 সে যোগান দিবে। দ্যাট মিনস টোটাল দাঁড়ালো কত? তাহলে হোল সংখ্যার কিন্তু কোনো চেঞ্জ হলো না, কারণ হোল সংখ্যা কিন্তু আগে যা ছিল তা পরেও তা। বাট ফসফরাস 1,00,000 যোগ করায় আমার ফ্রি ইলেকট্রন সংখ্যা কি হয়ে গেছে? বেড়ে গেছে। বেড়ে কত হয়েছে? আগে ছিল 2,00,000, এটার সাথে 1,00,000 যোগ হইলো, কারণ 1,00,000 ফসফরাস তার সাথে 1,00,000 ফ্রি ইলেকট্রন নিয়ে এসেছে, 1,00,000 যোজন ইলেকট্রন নিয়েছে, যেটা আসলে সিলিকনের জন্য ফ্রি ইলেকট্রনের ন্যায় কাজ করে। দ্যাট মিনস 1,00,000 অতিরিক্ত ফ্রি ইলেকট্রন পেয়ে গেল এই খণ্ডটা। দ্যাট মিনস 2 যোগ 1, দ্যাট মিনস টোটাল ফ্রি ইলেকট্রন সংখ্যা কত দাঁড়ালো? ফসফরাস যোগ করার ফলে 1,03,00,000 ফ্রি ইলেকট্রন দাঁড়ালো। তার মানে দেখো তো বন্ধুরা, আমরা টার্গেট ছিল কি? আমরা টার্গেট ছিল ডোপিং করে ইলেকট্রন বা হোলের সংখ্যা বাড়াবো। তাই বেড়েছে না? বেড়েছে। হোলের সংখ্যা বাড়েনি, বাট আমি যখন পঞ্চযোজী এলিমেন্ট মিশালাম তখন কি আমার ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেড়ে গিয়েছে। এখন এই পর্যন্ত তো আলোচনা করলাম। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে বলো তো এই যে এন টাইপ ডোপিং করার পরে যেই অবস্থাটা আমরা প্রাপ্ত হলাম, মানে এই অবস্থাটা, এখানে কি এই পুরো খণ্ডটা, পুরো বস্তুখণ্ডটা সেটা কি নিউট্রাল নাকি সেটা নেগেটিভ চার্জ বিশিষ্ট? এটা একটু চিন্তা করে তোমরা বলো, এটা কি নিউট্রাল না এটা নেগেটিভ চার্জ বিশিষ্ট না পজিটিভ চার্জ বিশিষ্ট? সো এটা একটু চিন্তা করে বলো তোমরা। খেয়াল করে দেখো, তোমরা নিশ্চয়ই যারা বোঝার তারা বুঝে ফেলছো। খেয়াল করে দেখো এই খণ্ডটা কি হওয়া উচিত? দেখে মনে হতে পারে যে হোল 2,00,000, পজিটিভ চার্জ 2,00,000 আর ফ্রি ইলেকট্রন 3,00,000। দ্যাট মিনস আমার ফ্রি ইলেকট্রনের সংখ্যাটা বেশি। ফ্রি ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ, তার মানে কি এই পুরো খণ্ডটা আসলে কি নেগেটিভ চার্জ হয়ে গেছে, যেটা আগে ছিল না। ফসফরাস মেশানোর ফলে এখন আমার কি ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেছে। আগে নিউট্রাল ছিল, এখন কি হয়ে গেছে? নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়ে গেছে, এরকম মনে হতে পারে তোমাদের। বাট আসলে এখনও সে নিউট্রাল। কিভাবে এটা খেয়াল করে দেখো। এই যে ফসফরাস এখানে আসলো, ফসফরাসের 4টা হাত দিয়ে সে তো সিলিকনের সাথে সমযোজী বন্ধন গঠন করলো। ফসফরাসের বাইরের শেল থেকে একটা ইলেকট্রন কি সরে গেছে না? এটা কি হিসেবে কাজ করতেছে? ফ্রি ইলেকট্রনের নিয়ে কাজ করতেছে। এই যে 1,00,000 বললাম আমি, 1,00,000 ফসফরাসের কারণে এখানে 1,00,000, এই 1,00,000
ফ্রি ইলেকট্রনের মতন কি কাজ করতেছে, 1 লাখ পঞ্চম ইলেকট্রনটা যোজন ইলেকট্রনটা বাইরে বেরোয়, ফসফরাসের যোজন স্তর থেকে বাইরে বেরোয় ফ্রি ইলেকট্রনের ন্যায় কাজ করতেছে। আচ্ছা, এই যে ফসফরাসের মধ্য থেকে একটা ইলেকট্রন যে সরে গেছে, ফসফরাস কী ছিল, একটা পরমাণু, আর একটা পরমাণু থেকে যখন একটা ইলেকট্রন সরে যায় তখন কি হোল তৈরি হয় না। যোজন শেল থেকে যখন সমযোজী বন্ধন থেকে যখন ইলেকট্রন সরে যায় তখন কি তৈরি হয়, তখন হোল তৈরি হয় সেই জায়গাটার মধ্যে। বাট ফসফরাস একটা অ্যাটম, এইটার থেকে যখন আমার কি তৈরি সরে যাচ্ছে, ইলেকট্রন সরে যাচ্ছে, তখন এটা চার্জ বা আয়নের সৃষ্টি করবে, তাই না? আমরা যেমন সোডিয়াম থেকে একটা ইলেকট্রন সরে গেলে সোডিয়াম প্লাস হয়, তেমনি ফসফরাস থেকে একটা ইলেকট্রন সরে গেলে ফসফরাস প্লাস হবে, তাই তো? তার মানে আমরা বলতে পারি কিন্তু এরকম যে এতে ফসফরাসটা আসলে কি ইলেকট্রন প্রদান করে দেওয়ায় কি ক্রিয়েট করবে, পি প্লাস। দ্যাট মিনস ফসফরাস থেকে একটা ইলেকট্রন সরে যাওয়ায় পি প্লাসে কনভার্ট হয়ে গেছে। সো একটা ইলেকট্রন সরে যাওয়ায় কিন্তু পি থেকে পি প্লাসে এটা কনভার্ট হয়ে গেছে। অর্থাৎ এটাকে আমরা ধনাত্মক দাতায়নের মতন চিন্তা করতে পারি, অর্থাৎ আয়নিক বন্ধনে যেরকম দিয়ে দেয় সেরকমই একটা ব্যাপার এখানে ঘটেছে। সো আমার ফসফরাস প্লাস, দ্যাট মিনস এখানেও তো পজিটিভ চার্জ, তাই না? তো আমরা কয় লাখ ফসফরাস প্লাস পাবো, 1 লাখ ফসফরাস যোগ করেছি, 1 লাখ ফ্রি ইলেকট্রন সরে গিয়েছে, তার মানে 1 লক্ষ ফসফরাস প্লাস ক্রিয়েট হবে। একটা ফসফরাস থেকে একটা ইলেকট্রন সরে গেলে তো একটা পি প্লাস তৈরি হয়, তেমনি 1 লক্ষ ফসফরাস থেকে 1 লক্ষ ইলেকট্রন ফ্রি ইলেকট্রন সরে যাওয়ার ফলে, বাইরে সেলে ইলেকট্রন ফ্রি ইলেকট্রন হিসেবে সরে যাওয়ার ফলে এখানে কি তৈরি হবে, 1 লক্ষটা পি প্লাস তৈরি হবে। তার মানে এখানে আমরা পাবো কি, এখানে আমরা পাবো 1 লক্ষটা কি আছে, 1 লক্ষটা পি প্লাস আছে। তাহলে একটু গণনা করি, আমরা গণনা করে একটু দেখি জিনিসটা, যে আমাদের 2 লক্ষ হোল ছিল, এখনও 2 লক্ষ, 2 লক্ষ ফ্রি ইলেকট্রন ছিল, এখন 3 লক্ষ ফ্রি ইলেকট্রন হয়ে গেছে। বাট এখন 3 লক্ষ ফ্রি ইলেকট্রন হওয়ার সাথে সাথে কি হয়েছে, আবার 1 লক্ষ পি প্লাস তৈরি হয়ে গেছে না? মানে এখানে কয় লক্ষ পি প্লাস, 1 লক্ষ, তাই না? আমি লিখে রাখতেছি এই ভ্যালুটা। সো পি প্লাস সংখ্যাটা কত, পি প্লাস সংখ্যাটাও 1 লাখ। তাহলে এখন মোট পজিটিভ চার্জ একটু গণত, মোট পজিটিভ চার্জ কিন্তু হলো পি প্লাসও তো পজিটিভ চার্জ, তাই না? তাহলে মোট পজিটিভ চার্জ কিন্তু 3 লাখ, তাই না? আবার মোট নেগেটিভ চার্জ গণত, মোট নেগেটিভ চার্জও কত, 3 লাখ। তাহলে ব্যালেন্স হয়ে গেল না, যত সংখ্যক পজিটিভ চার্জ তত সংখ্যক নেগেটিভ চার্জ, দ্যাট মিনস ব্যালেন্স হয়ে গেল। ব্যালেন্স হয়ে গেলে তার মানে আমি এই সামগ্রিক খণ্ডটাকে কী বলবো, সামগ্রিক খণ্ডটাকে কিন্তু আমি নিউট্রাল বলবো। সামগ্রিক খণ্ডটাকে কিন্তু আমি কি বলবো না, আমি বলবো না যে সে কি চার্জপ্রাপ্ত, নেগেটিভ চার্জপ্রাপ্ত। তাহলে নামটা কেন এন টাইপ, মানে নেগেটিভ টাইপ ডোপিং নামটা কেন এন টাইপ হলো যদি সে নিউট্রালি হয়ে থাকে? কারণটা আমি বলি, কারণটা হচ্ছে এরকম, আমাদের এইখানে দেখো মুভএবল পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে যদি তুলনা করি, পি প্লাস পজিটিভ চার্জ এটা সত্য, বাট পি প্লাসটার কী আসলে, পি প্লাসটার মধ্যে আসলে কি আছে? পি প্লাসটার মধ্যে নিউক্লিয়াস আছে ভেতরে, যেই নিউক্লিয়াসের মধ্যে 15টা কী পাচ্ছ, নিউক্লিয়াস পাইতেছো, 15টা প্রোটন পাইতেছো নিউক্লিয়াসটার মধ্যে, 15টা প্রোটন তুমি পাচ্ছ। আর বাইরের শেলে কয়টা ইলেকট্রন পাইতেছো, বাইরের শেলে, সর্ববাইরের শেলে তুমি 4টা ইলেকট্রন পাচ্ছ, 5টা থাকার কথা, একটা সরে গেছে, তাই তো? তো এর জন্য জিনিসটা দাঁড়াচ্ছে যে মোট তার প্রোটন সংখ্যা 15, বাট একটা ইলেকট্রন সরে যাওয়ার ফলে মোট তার ইলেকট্রন সংখ্যা কিন্তু 14, একটা কমে গেছে। তার মানে সে কিন্তু পজিটিভ চার্জে কনভার্ট হয়েছে বা পজিটিভ চার্জ। বাট খেয়াল করে দেখো সে কি অনেক ভারী না, হোলের তুলনায়, ফ্রি ইলেকট্রনের তুলনায় অনেক ভারী না? অনেকটা ভারী। কেন? কারণ তার যদি নড়তে হয়, তার আসলে নড়তে হবে একা না, 15টা প্রোটন আছে, নিউট্রন আছে আরও, আর 14টা ইলেকট্রন আছে। সো সে কিন্তু নড়াটা ইজি না, সে পজিটিভ চার্জ বিশিষ্ট ঠিক আছে, বাট তার নড়াটা ইজি না। তার মানে সে পজিটিভ চার্জ হইলেও সে কি তড়িৎ পরিবহনে ভূমিকা রাখতে পারবে না? তড়িৎ পরিবহনে ভূমিকা রাখতে হলে কিন্তু শুধু চার্জ থাকলেই হবে না, চার্জটা মুভেবলও হইতে হবে, নরণক্ষমও হইতে হবে। তার মানে এই পি প্লাসটা কিন্তু তোমার চাইলেও নড়তে পারতেছে না। সো আমার মুভএবল চার্জ যদি গণি তাহলে কিন্তু এটা গণনায় আসবে না। ওভারঅল চার্জ গণলে এটা গণনায় আসবে, ঠিক আছে, বাট মুভএবল চার্জ গণলে এটা গণনায় আসবে না। তখন গণনায় আসবে হোল আর ফ্রি ইলেকট্রন। কেননা হোল আর ফ্রি ইলেকট্রনই মুভএবল চার্জ, আর মুভএবল চার্জের কারণেই কী হয়, তড়িৎ প্রবাহ হতে পারে। তাই এখানে আমরা দেখো কি লিখছি, মুক্ত ইলেকট্রন সংখ্যা আর হোল সংখ্যার মধ্যে কম্পেয়ার করছি, দেখতেছি যে যখন আমি ডোপিং করলাম, এন টাইপ ডোপিং করলাম 50টি এলিমেন্ট মিশে, তখন মুক্ত ইলেকট্রন সংখ্যা কি বেশি, মুক্ত ইলেকট্রন সংখ্যা 3 লাখ, আর হোল সংখ্যা কত, 2 লাখ। কেন? এদের মধ্যেই তুলনা করলাম, কারণ এরা মুভেবল, এ মুভেবল না, তাই এ গণনায় আসে নাই তুলনার সময়। তাই যেহেতু মুভএবল নেগেটিভ চার্জ বেশি থাকে যখন আমরা 50টি এলিমেন্ট মিশাই তখন, তাই এই টাইপের
যে ডোপিংটা সেটাকে আমরা নাম দিই নেগেটিভ টাইপ ডোপিং বা এন টাইপ ডোপিং। তাহলে আশা করি তোমরা বুঝছো যে এন টাইপ ডোপিং করার ফলে চার্জ কেন বাড়ে, মানে আমার যে ফ্রি ইলেকট্রন সংখ্যা কেন বাড়ে এটা বুঝছো। আবার বুঝছো যে আমার ফ্রি ইলেকট্রন সংখ্যা বাড়লেও ওভারঅল এই জিনিসটা কি নিউট্রাল না নেগেটিভ টাইপ, তোমরা অবশ্যই এখন বুঝছো যে এটা আসলে ওভারঅল নিউট্রাল। তারপরেও কেন এটাকে নেগেটিভ টাইপস ডোপিং বলা হয় সেটাও তোমরা বুঝছো, মুভেবল চার্জের ভিত্তিতে। মুভেবল চার্জের ভিত্তিতে ফ্রি ইলেকট্রন সংখ্যা বেশি হোলের তুলনায়, তাই এটাকে নেগেটিভ টাইপ ডোপিং বলা হয়। তাহলে এই জিনিসগুলো কিন্তু খুবই খুবই ক্রুশাল, মাথায় রাখতে হবে যে এন টাইপ ডোপিং কীভাবে সম্ভব। যখন পঞ্চযোজী এলিমেন্টস মিশাই, পঞ্চযোজী এলিমেন্টস মিশাইলে জিনিসটা কিন্তু নিউট্রালি থাকে, বাট তখন মুভেবল ফ্রি ইলেকট্রন বেড়ে যায়। যত সংখ্যক পঞ্চযোজী আমি মিশিয়েছি তত সংখ্যক আমার কি মুভেবল ফ্রি ইলেকট্রন বেড়ে যায়। ঠিক আছে, আচ্ছা, সো এই কনসেপ্টগুলো তার মানে আমরা সম্পূর্ণভাবে বুঝে গেলাম। এবার আমরা চলে আসবো এরপরে। সো আমাদের এরপরের আলোচনাটার মধ্যে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস আমি একটু বলে যাব, সেটা হচ্ছে আমরা কিন্তু দেখলাম যে এন টাইপ ডোপিংয়ের বেলায় নেগেটিভ টাইপ ডোপিং বলা হয় কারণ ফ্রি ইলেকট্রন সংখ্যা বেশি। সো ফ্রি ইলেকট্রন সংখ্যা বেশি, তাই এই দুইটা ছোট্ট কথা আমাদের একটু মাথায় রাখতে হবে, মেজরিটি চার্জ ক্যারিয়ার আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার। মেজরিটি মানে কি সংখ্যায় বেশি, সংখ্যা গুরু, আর মাইনরিটি কি সংখ্যা লঘু, তাই না? সো মেজরিটি চার্জ ক্যারিয়ার এন টাইপ ডোপিংয়ের বেলায় কে, এটা যদি তোমার কাছে প্রশ্ন আসে তুমি কি বলবা? তুমি বলবা ফ্রি ইলেকট্রন। মাইনরিটি চার্জ ক্যারিয়ার এন টাইপ ডোপিংয়ের বেলায় কে, এটা যদি প্রশ্ন আসে তাহলে কি বলবা? তুমি বলবা হোল। কেন? দেখতেই পাচ্ছ সংখ্যাটা, যে মেজরিটি চার্জ ক্যারিয়ার ফ্রি ইলেকট্রন বেশি কাটছে, মাইনরিটি চার্জ ক্যারিয়ার হোল এর চেয়ে। সো খেয়াল রাখতে হবে যে এন টাইপ ডোপিংয়ের বেলায় মেজরিটি চার্জ ক্যারিয়ারকে, মাইনরিটি চার্জ ক্যারিয়ারকে। অনেক ক্ষেত্রেই আমরা ভুলে যাই এন টাইপ ডোপিংয়ে বুঝি কোনো হোল নাই, তা কিন্তু না, হোল কিন্তু আছে। এন টাইপ ডোপিং ফ্রি ইলেকট্রন সংখ্যা বেশি, বাট এমন না যে হোল নাই, হোল আছে, বাট সে মাইনরিটি, বাট আছে কিন্তু। সো এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে, আমাদের পরের আলোচনাগুলো যখন করব তখন খুব ভালোভাবেই এই জিনিসগুলো কাজে লাগবে। আচ্ছা, এবার আমরা চলে আসবো পি টাইপ ডোপিং। পি টাইপ ডোপিংয়ে আমরা কি এলিমেন্টস মিশাই? ত্রিযোজী এলিমেন্টস মিশাই। তো এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে আমাদের সেই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ফিগার, অর্থাৎ এখানে শুধুই সিলিকন রয়েছে, তার মধ্যেও কিছু কি আছে? ফ্রি ইলেকট্রন আছে, কিছু হোল আছে, হোলগুলো হলুদ কালার দিয়ে, আর ফ্রি ইলেকট্রনটাকে আমার নেভি ব্লু কালার দিয়ে মাঝখানে রয়েছে, আর এগুলো বন্ধনের ইলেকট্রন। আচ্ছা, এখন এটা 298 কেলভিন তাপমাত্রায় আছে। এটার মধ্যেও আমরা ধরে নিই সংখ্যাটা যে এটার মধ্যে বর্তমানে, মানে এখন যখন আমি বাইরে থেকে কিছু মিশাই নাই, তখন তার মধ্যে ধরে নাও কথার কথা এই খণ্ডটাতে 2 লক্ষ পরিমাণ হোল রয়েছে, যে 2 লক্ষ পরিমাণ ধরো হোল রয়েছে, আর 2 লক্ষ পরিমাণ ফ্রি ইলেকট্রন তার মধ্যে রয়েছে, 2 লক্ষ পরিমাণ ফ্রি ইলেকট্রন তার মধ্যে আছে। আচ্ছা, আমি এখন কি মেশাবো? আমি এখন ত্রিযোজী এলিমেন্টস মেশাবো। ত্রিযোজী এলিমেন্টস কী হতে পারে? বোরন হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, আমি বোরন মেশালাম। সো বোরন, তোমরা জানো বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, বাইরের শেলে কয়টা ইলেকট্রন থাকে? 3টা ইলেকট্রন থাকে। দ্যাট মিনস তার 3টা হাত, এভাবে চিন্তা করতে পারি আমি। সো এখন একটু খেয়াল করো, আমি যখন বোরন মিশাবো তখন কী হতে পারে সেটা আমি একটু আগে এঁকে দেখাই, তারপরে আমি তোমাদেরকে অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো। সো আমরা এখানে ধরে নিই যে এই যে সিলিকনটা অন্যান্য সিলিকনের সাথে আমরা জানি সমযোজী বন্ধনে আবদ্ধ, এই অবস্থায় আছে, তাই না? ইন্ট্রিনসিক অবস্থায় সে এই অবস্থাটাতে আছে। আরও আছে সিলিকন, এগুলো আমি আর রাখতেছি না। সো আরও এখানে আছে, এতটুকু পর্যন্ত আর কি। সো আরও এখানে আরও চলমান এই জিনিসটা। সো এভাবে তার আছে। আচ্ছা, এখন এইখানে আমার যে বলার বিষয় সেটা হচ্ছে, আমরা যখন এই জায়গাটাতে, সাপোজ আমি এই জায়গাটাতে একটা বোরন নিয়ে আসলাম, এই জায়গাটা যখন আমি একটা বোরন নিয়ে আসলাম তখন কি হবে? বোরন না হলে এই সিলিকনটার সাথে একটা সমযোজী বন্ধন গঠন করলো, বোরন না হলে এই সিলিকনটার সাথে একটা সমযোজী বন্ধন গঠন করলো, এই সিলিকনটার সাথে একটা সমযোজী বন্ধন গঠন করলো, বাট এই জায়গায় কি সমযোজী বন্ধনটা গঠন পসিবল হবে? এই জায়গায় কিন্তু সমযোজী বন্ধনটা গঠন পসিবল হবে না। এই জায়গায় বন্ধনটা কি থাকবে? অর্ধেক থাকবে। মানে এখানে একটা হাত সম্পূর্ণ না, এখানে একটা ইলেকট্রন সিলিকন দিচ্ছে ঠিকই, বাট বোরন যে দেওয়ার মতন একটা ইলেকট্রন তার কিন্তু নাই, সে কিন্তু দিয়ে রাখছে বাকিদের। সো এখানে কিন্তু একটা ইলেকট্রন শর্ট, মানে এটাকে আমরা একটা সমযোজী বন্ধন থেকে একটা ইলেকট্রন শর্ট বলতে পারি। মানে সমযোজী বন্ধন, বাট সমযোজী বন্ধনে 2টা ইলেকট্রন থাকার কথা, 2টা ইলেকট্রনের সিলিকনেরটা আছে বাট বোরনেরটা নাই। তার মানে কি এখানে একটা হলো, মানে খালি জায়গা না। আমরা জানি সমযোজী বন্ধনে যদি একটা ইলেকট্রনের শর্ট থাকে, মানে একটা ইলেকট্রন সরে যায়, তাহলে সেখানে কি থাকে? আসলে একটা হোল থাকে। তার মানে এখানে কি তৈরি হয়েছে? একটা হোল তৈরি হয়েছে, তাই না? সো হোলটাকে আমি নীল কালার দিয়ে প্রকাশ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তার মানে এখানে একটা বোরন যোগ করার ফলে এখানে কি তৈরি হয়ে গেছে? একটা আলটিমেটলি হোল তৈরি হয়ে গেছে, কারণ সে কিন্তু সমযোজী বন্ধন গঠন করতো যদি বোরন একটা ইলেকট্রন দিতে পারতো। জিনিসটাকে এভাবে চিন্তা করা যায়, এখানে একটা সমযোজী বন্ধন আগে ছিল, সিলিকন দিয়ে রাখছে, বোরন
দিয়ে রাখছিল, বোরনেরটা নাই, হারাই গেছে, মানে বোরন তো দেয়নি আসলে, মানে বোরনেরটা নাই, হারাই গেছে। তাহলে এই জায়গাটার মধ্যে আসলে কি একটা সমযোজী বন্ধনের একটা ইলেকট্রন আছে বাট আরেকটা ইলেকট্রন মিসিং, তার মানে এখানে কি একটা হোল তৈরি হয়ে আছে। যেহেতু আমরা পড়ছি যে সমযোজী বন্ধন থেকে একটা ইলেকট্রন সরে গেলে সেখানে হোল তৈরি হয়, তার মানে এখানে একটা হোল তৈরি হয়েছে। তাহলে বোরন মিশাইছি কয়টা? একটা। হোল তৈরি হয়েছে কয়টা? একটা। তাহলে এভাবে চিন্তা করা যায়, আমি যতগুলো বোরন মিশাবো ততগুলো আসলে কি তৈরি হবে? হোল তৈরি হবে, তাই না? তো আমরা বোরনের এই হোলটা যে সবসময় বোরনের গায়ে গায়ে লেগে থাকবে এমনও কিন্তু না, এটা কিন্তু একটু মাথায় রাখবা। বোরনের এই হোলটা যে সবসময় বোরনের সাথেই থাকবে তাও কিন্তু না, এটা কিন্তু চলাচল করতে পারে। কীভাবে? যেমন আমি তোমাকে যদি দেখাই, এই যে এই সিলিকনের সমযোজী বন্ধন আছে না, এই সমযোজী বন্ধনে কয়টা ইলেকট্রন আছে? দুইটা। সো এই দুইটা ইলেকট্রনের একটা ইলেকট্রন ধরে এইদিকে চলে আসছে, হ্যাঁ, এই দুইটা ইলেকট্রন একটা ইলেকট্রন ধরে এই দিকে জাম্প করে চলে আসছে। সো এই দিকে যদি একটা ইলেকট্রন জাম্প করে চলে আসে, তাহলে জিনিসটা কি? তাহলে এই জায়গাটার মধ্যে হোলটা চলে আসবে আর এখানের হোলটা ফিল আপ হয়ে যাবে। তার মানে কিন্তু হোলটা সিলিকনের মধ্যেও তুমি দেখতে পারো। ওই বোরনের সাথেই যে সে সবসময় সংযুক্ত থাকবে এমন কিন্তু না। বোরন এসে হোলটা তৈরি করে দিয়ে গেছে, কথা সত্য, বাট সিলিকন থেকে এই হোলটা ফিল আপ হয়ে সিলিকনের মধ্যে ওই হোলটা তৈরি হয়ে যাইতে পারে, ঠিক আছে? সো এখানে সমযোজী বন্ধনটা ফিল আপ হয়ে এখানে হোল তৈরি হতে পারে। তার মানে বোঝা গেল যে আমি যদি বোরন মিশাই, একটা বোরন মিশাইলে একটা হোল তৈরি হবে, আর ওই একটা হোল সবসময় বোরনের গায়ে যে লেগে থাকবে তা কথা নাই। সিলিকন থেকে ওই ইলেকট্রনটা জাম্প করে চলে আসতে পারে, সিলিকনে ওই হোলটা তৈরি হয়ে থাকতে পারে। বাট কথা একটাই যে যতগুলো বোরন আমি আনবো ততগুলো আসলে হোল তৈরি হবে। তাহলে আমাদের আলোচনায় আমরা কয়টা বোরন আনার কথা বলছি? 1,00,000টা বোরন যোগ করব আমি এই অবস্থাটার সাথে। 1,00,000টা যদি বোরন যোগ করি তাহলে কি হবে? 1,00,000টা হোল তৈরি হওয়া উচিত। সো চলো আমরা অ্যানিমেশনের মাধ্যমে জিনিসটা দেখি। আমি এই অবস্থায় তো কিছু হোল আছে, এটা আগের ইন্টেন্সিক অবস্থায়। এখন আমি আরও কি নিয়ে আসতাম? বোরন নিয়ে আসতাম। বোরন নিয়ে আসার ফলে কি হচ্ছে? যে এই জায়গাটার মধ্যে একটা হোল, এই জায়গাটার মধ্যে একটা হোল। সো এই জিনিসগুলো আমি বোঝানোর জন্য এভাবে বুঝাইছি যে আমার যদি অন্যান্য জায়গা থেকে, যেমন এই যে এই সিলিকন বন্ড থেকে এখানে এসে হোলটা ফিল আপ করে দিচ্ছে, এই সিলিকন বন্ড থেকে এসে এখানে হোলটা ফিল আপ করে দিচ্ছে, হোলটা ফিল আপ করে দিলে কি যেখান থেকে সরে আসছে ইলেকট্রনটা হোল ফিল আপ করার জন্য, সেখানে কি আবার হোল তৈরি করে দিয়ে গেছে না? সেখানে আবার হোল তৈরি করে রেখে আসছে, সেখানে আবার হোল তৈরি করে রেখে আসছে। এখানে আমি বোঝার সুবিধার জন্য হলুদ কালারই, একটা হালকা হলুদ কালার, একটা গাঢ় হলুদ কালার দিয়েছি। হালকা হলুদ কালারটা হচ্ছে ইন্ট্রিনসিক অবস্থায় সিলিকনের মধ্যে যে হোলটা আগে তৈরি হওয়া, আর গাঢ় হলুদ কালারটা দিয়ে কি বোঝানো হচ্ছে? গাঢ় হলুদ কালারটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই বোরন আসার ফলে যে নতুন করে হোল তৈরি হয়েছে। তাহলে দেখো বোরন আমি আনছি কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে গাঢ় হলুদ কালার কয়টা? 1টা 2টা 3টা। তো আমার এরকম করে গাঢ় হলুদ কালারও আমার কয়টা তৈরি হবে? গাঢ় হলুদ কালারও আমার 5টা তৈরি হবে। সো এইভাবে আমরা কিন্তু দেখতে পারি যে আমাদের এই আলোচনাটার মাধ্যমে যে যতগুলো বোরন আমি এখানে নিয়ে আসব ততগুলোই আসলে এখানে কি তৈরি হবে? ততগুলোই আমার এখানে বাড়তি করে আমার হোল তৈরি হবে। আচ্ছা, এখানে তোমরা দেখো অ্যানিমেশনটা যদি আমরা রান করি তাহলে অ্যানিমেশনটার মধ্যে আমরা যখন বোরন নিয়ে আসলাম, এই বোরনটা আনার ফলে এই জায়গাটার মধ্যে একটা ফাঁকা স্থান, কারণ সে সব জায়গায় সমযোজী বন্ধন গঠন করতে পারে নাই, তাই না? সো সে এই জায়গাটার মধ্যে খালি, এই জায়গাটার মধ্যে সমযোজী বন্ধন গঠন করতে পারেনি, এই জায়গাটা খালি, এই জায়গাটার মধ্যে সমযোজী বন্ধন করতে পারেনি, এই জায়গাটা খালি। 3টা সমযোজী সে বন্ধন গঠন করতে পারছে, এক জায়গাগুলো খালি। তো এই খালিগুলো ফিল আপ করবে কে? এই খালিগুলো ফিল আপ করতে পারে এই যে সিলিকন, এদের মধ্যে যে সমযোজী বন্ধনের ইলেকট্রন দুইটা আছে, এই ইলেকট্রন দুইটার যে কোনো একটা ইলেকট্রন এখানে যদি চলে আসলে এখানে সে হোল তৈরি করবে আর এই জায়গাটায় সমযোজী বন্ধনটা ফিল আপ করবে। সো কীভাবে হয় দেখি অ্যানিমেশনের মাধ্যমে, তোমরা খেয়াল রাখো যে এই জিনিসগুলা। সো আমরা যদি দেখি, সো আমরা অ্যানিমেশনটা যদি রান করি তাহলে দেখতেছি যে হ্যাঁ, এই জায়গার ইলেকট্রনটা এইখানে চলে আসছে। এখানে চলে আসার ফলে এই জায়গাটায় সমযোজী বন্ধন ফিল আপ হয়ে গেছে, বাট যেখান থেকে এই ইলেকট্রনটা চলে আসছে সেখানে কিন্তু সে একটা কি হোল তৈরি করে দিয়ে গেছে। এরকমভাবে যতগুলো জায়গায়, এই জায়গাটা খালি ছিল, এই জায়গাটার ইলেকট্রনটা চলে আসাতে এখানে কি তৈরি হয়ে গেছে? হোল তৈরি হয়ে গেছে। আবারও অ্যানিমেশনটা তোমরা দেখো, তো জিনিসটা বুঝতে পারো। এটা ছিল একটু আগের অবস্থাটা। এখন এই জায়গাটার মধ্যে ইলেকট্রনটা কি এই জায়গায় চলে আসছে। সো এই জায়গাটা ইলেকট্রনটা এই জায়গায় যখন চলে আসলে কি হচ্ছে? চলে আসলে এই জায়গাটার মধ্যে আমার সমযোজী বন্ধন গঠন হয়েছে, আর যেই জায়গা থেকে ইলেকট্রন সরে গেছে সেখানে একটা হোল তৈরি হয়েছে। আরেকটা জিনিসও কিন্তু করছে, সেটা খেয়াল করছো কিনা? বিটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? বি মাইনাস হয়ে গেছে। কেন? কারণ এই বোরন পরমাণুটার মধ্যেই তো শর্টেজটা ছিল সমযোজী বন্ধন করার ক্ষেত্রে একটা ইলেকট্রনের। এই ইলেকট্রনটা সে লাভ করছে কার থেকে লাভ করছে? অন্য সিলিকন থেকে লাভ করছে। সো এই যে সিলিকন থেকে একটা বোরন অ্যাটম যদি একটা ইলেকট্রন লাভ করে,
তাহলে সে কী তৈরি হবে? আমরা জানি ক্লোরিন যদি একটা ইলেকট্রন নেয় তাহলে ক্লোরাইড হয়, তাহলে বোরন যদি একটা ইলেকট্রন নেয় তাহলে কী হবে? বি মাইনাসে পরিণত হয়ে যাবে, একটা ইলেকট্রন সে বাইরে থেকে নিছে। সো এই ইলেকট্রন বাইরে থেকে নেওয়ার ফলে বিগুলো হয়ে গেল কি? বি মাইনাস। তাহলে এখানে খেয়াল করে দেখো কয়েকটা জিনিস, যে প্রথমত আমরা বোরন যোগ করলাম যতগুলা, এখানে যেমন যোগ করছি 1টা 2টা 3টা 4টা 5টা বোরন যোগ করাতে 5টা হোল তৈরি হয়েছে নতুন করে। এখানে কিন্তু হোল 2টা, 2 রকমের, একটা দেখো গাঢ় হলুদ কালার দিয়ে দেখাইছি, একটা হালকা হলুদ কালার দিয়ে দেখাইছি, জিনিস একই, তোমাদের বোঝানোর জন্য 2 রকমভাবে দেখানো হয়েছে। যেগুলো গাঢ় হলুদ কালার দিয়ে দেখানো এগুলো হচ্ছে বোরন আসার ফলে নতুন করে যে হোলগুলো তৈরি হয়েছে, আর হালকা হলুদ কালার দিয়ে যে হোলগুলা সেগুলো হচ্ছে আগেই ইন্টেন্সিক অবস্থাতেই সিলিকনের মধ্যে যে হোলগুলো ছিল। তাহলে দেখো আমাদের এই বি মাইনাসটাও কিন্তু গঠন হচ্ছে, তার মানে কয়েকটা জিনিস, যতগুলো বোরন আনলাম ততগুলো নতুন হোল তৈরি হইলো, আর এই বোরনগুলা আর বোরন নাই, এটা হয়ে গেছে বি মাইনাস, তাই না? তাহলে দেখো আগে ছিল 2 লাখ হোল 2 লাখ ফ্রি ইলেকট্রন, যখন আমি বোরন নেই নাই, আর যখন আমি বোরন নিয়ে আসলাম তখন আমার ফ্রি ইলেকট্রনের সংখ্যা কোনো চেঞ্জ আসবে? ফ্রি ইলেকট্রনের সংখ্যায় কিন্তু কোনো চেঞ্জ নেই, আগের মতনই 2 লাখ, বাট হোল সংখ্যা আগে 2 লাখ ছিল, যে আগের এই হালকা হলুদ কালারের মতন এগুলো 2 লাখ ছিল। এখন নতুন করে বোরন মিশাইছি কয় লাখ? 1 লাখ। তার মানে নতুন হোল কয়টা তৈরি হবে? যে এই হোলগুলো নতুন হোল কয়টা তৈরি হবে? একটা বোরন যেহেতু একটা হোল তৈরি করে, তাহলে 1 লক্ষ বোরন 1 লক্ষটা নতুন হোল তৈরি করবে। তার মানে হোল সংখ্যা দাঁড়াবে 2 + 1, দ্যাট মিনস টোটালে 3 লাখ, তাই না? তো এই ক্ষেত্রেও কিন্তু তোমাদের সাময়িকভাবে দেখে মনে হতে পারে এই জিনিসটা পজিটিভ চার্জ বিশিষ্ট। কেন? কারণ হোল এর সংখ্যা ফ্রি ইলেকট্রনের সংখ্যার চেয়ে বেশি দেখা যাচ্ছে, তাই তোমার কাছে মনে হতে পারে সামগ্রিকভাবে এটা কি পজিটিভ চার্জ বিশিষ্ট। কিন্তু আসলে কি তাই? আসলে কিন্তু তাই না। তোমরা যারা আগেরটা বুঝছো তারাও এখানে বুঝে ফেলতে পারবা, এখানে আসলে বি মাইনাসও তৈরি হয়েছে, তাই না? বোরন যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করার ফলে বোরন বি মাইনাসে পরিণত হয়েছে, এটা কি একটা নেগেটিভ চার্জ। এইটা যদি নেগেটিভ চার্জ হয় তার মানে এখানে বি মাইনাস কয়টা তৈরি হয়েছে? 1 লক্ষ বোরন আমি মিশাইছি, দ্যাট মিনস 1 লক্ষ বি মাইনাস আমি পাবো, তাই না? 1 লক্ষ নেগেটিভ চার্জ কিন্তু আমি পাইলাম। তাহলে নেগেটিভ চার্জ মোট কত? নেগেটিভ চার্জ 2 লাখ যোগ 1 লাখ, দ্যাট মিনস 3 লাখই হবে। আর পজিটিভ চার্জ কত? 3 লাখ। দ্যাট মিনস সাকুল্যে যদি হিসাব করো, সাকুল্যে হিসাব করলে কিন্তু এটা কি একটা নিউট্রাল, এই পুরো খণ্ডটা কি নিউট্রাল আছে। দ্যাট মিনস পি টাইপ ডোপড কোনো সেমিকন্ডাক্টর, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, এটা কিন্তু নিউট্রাল, এটা কিন্তু চার্জগতভাবে পজিটিভ না, তাই না? কিন্তু এটাকে তাও কেন পি টাইপ বলা হয়, মানে পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর বলা হয়? ওই যে মুভেবল চার্জ। বি মাইনাস নেগেটিভ চার্জ বটে, বাট বি মাইনাস কি নড়াচড়া করতে পারে না, কারণ বি মাইনাসের মধ্যে নিউক্লিয়াস আছে, প্রোটন আছে, নিউট্রন আছে, আরও অনেক ইলেকট্রন আছে, সেটা নড়াচড়া পসিবল না। যদি নড়াচড়া না করতে পারে তাহলে তো তার তড়িৎ পরিবহনেও কোনো ভূমিকা নেই। তড়িৎ পরিবহনে ভূমিকা আছে কাদের? হোলের আর ফ্রি ইলেকট্রনের। হোল সংখ্যা আমরা বাড়াই ফেলছি আগের চেয়ে, তার মানে এইখানে সামগ্রিকভাবে নিউট্রাল হলেও মুভেবল চার্জের ভিত্তিতে হোল সংখ্যা কিন্তু ফ্রি ইলেকট্রন সংখ্যার চেয়ে বেশি দেখাই যাচ্ছে। হোল সংখ্যা 3 লাখ আর ফ্রি ইলেকট্রন সংখ্যা কত? 2 লাখ বেশি। এই কনসেপ্ট অনুসারে আমরা বলতে পারি যেহেতু মুভেবল পজিটিভ চার্জ বেশি, তাই এটাকে আমরা পি টাইপ বা পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর বলবো। তাহলে এই জিনিসটা কি একটা পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে আমরা বন্ধুরা জেনে গেলাম যে পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টরটা আসলে কি, কেন পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর, কারণ এখানে মুভেবল পজিটিভ, দ্যাট মিনস হোল বেশি আর ফ্রি ইলেকট্রন কম। তাহলে এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ারকে, মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল পি টাইপ সেমিকন্ডাক্টরে, মাইনরিটি চার্জ ক্যারিয়ারকে, মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন। তাহলে মনে রাখতে হবে কি কি। পি টাইপ কাকে মিশিয়ে তৈরি করা হয়? ত্রিযোজিকে। পি টাইপ করার ফলে পুরোটা নিউট্রাল থাকে না, পজিটিভ চার্জ বিশিষ্ট নিউট্রাল থাকে। পি টাইপে মেজরিটি চার্জ ক্যারিয়ারকে হোল, পি টাইপে মাইনরিটি চার্জ ক্যারিয়ারকে ফ্রি ইলেকট্রন। মাইনরিটি যে নাই তা না, এখানেও ফ্রি ইলেকট্রন আছে, বাট এটা কি সংখ্যাগতভাবে কম, ঠিক আছে? সো বন্ধুরা আমরা কিন্তু আজকের ক্লাসে শিখলাম কি কি। আমরা শিখলাম এন টাইপ সেমিকন্ডাক্টর, শিখলাম পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটিকে মাইনরিটিকে, পি টাইপে মেজরিটিকে মাইনরিটিকে। তো আমাদের এই আলোচনাটার মধ্যে একটা কনক্লুশন যে এন টাইপ আর পি টাইপ সেমিকন্ডাক্টর যেটাই হোক না কেন, এক্সট্রিনসিক যে কোনো সেমিকন্ডাক্টরই কি নিউট্রাল চার্জগতভাবে, তাই সে কিন্তু পজিটিভ চার্জ বিশিষ্ট বা নেগেটিভ চার্জ বিশিষ্ট নয়, সে কিন্তু নিউট্রাল ওভারঅল, ঠিক আছে? আচ্ছা, সো আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলে আসলে আমাদের আজকের ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে কি আমরা এই সেমিকন্ডাক্টরগুলো আসলে কেন পড়তেছি। তো পি টাইপ বলো বা এন টাইপ বলো কেন পড়তেছি। সো এইখানে একটা অঞ্চল আমি দেখাচ্ছি, এটা আসলে সিলিকন ভ্যালির অঞ্চলটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছো যে এই ম্যাপটার মধ্যে জাস্ট যেই কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর
নামগুলা, যেমন এখানে ইন্টেল আছে, এখানে সব ধরনের কোম্পানি আছে, হিটাচি আছে, মানে যত রকমের টেকনোলজি রিলেটেড কোম্পানি তোমরা খুঁজে খুঁজে দেখো, মোটামুটি সব ধরনের কোম্পানি পেয়ে যাবে প্রায়। সো এই জায়গাটাকে কেন্দ্র করে কেন তাহলে সবাই, মানে মাইক্রোসফট, ইন্টেল, আর্ম, সবাই কেন এই জায়গাটার মধ্যে? কারণটা হচ্ছে দেখো নামটার সিগনিফিক্যান্সটা, এইটার নাম হচ্ছে সিলিকন ভ্যালি। সিলিকন ভ্যালিকে প্রায়োরিটি দিতেই আসলে এই জায়গায় সকল ইলেকট্রনিক্স যত ম্যানুফ্যাকচারার আছে, সকল ইন্ডাস্ট্রিগুলো এই জায়গায় গঠিত। কারণ এই যে ইলেকট্রনিক্স, ধরো স্যামসাং বলো, বা যেই ডিভাইসগুলোই ক্রিয়েট হচ্ছে, যেই জিনিসগুলোই ক্রিয়েট হচ্ছে, সেই প্রসেসিংগুলো সবগুলো হচ্ছে চিপসেটের মাধ্যমে। আর এই চিপসেটগুলোর মেইন ইনগ্রিডিয়েন্টসই কি তোমার সেমিকন্ডাক্টর, বা সেমিকন্ডাক্টরের মধ্যে যদি স্পেশালি বলি তাহলে সিলিকন। কারণ সিলিকন বালি থেকে পাওয়া যায়, মোটামুটি সহজলভ্য বাকিগুলোর তুলনায়। সো সিলিকনটাই বেশি ব্যবহার করা হয়। তাই একটা জিনিস কি তোমরা বুঝতে পারতেছো, যে আমাদের যে মডার্ন লাইফ, সেই মডার্ন লাইফের মধ্যে যে টেকনোলজিগুলো আমরা ইউজ করতেছি, সেই টেকনোলজির সবগুলার হার্ট হিসেবে কিন্তু অ্যাকচুয়ালি আছে কি সিলিকন। তাই এটাকে প্রায়োরিটি দিতেই সিলিকন ভ্যালিতেই আসলে টেক ওয়ার্ল্ড পুরোটাই ডিপেন্ড করতেছে। তো আশা করি বুঝতে পারতেছো, আমাদের এই চ্যাপ্টারটা শুধু পড়ার কারণেই যে পড়া উচিত তা না, বরং জানার জন্য হলো এই চ্যাপ্টারটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত। তো বন্ধুরা, পরের ক্লাসে আমরা এই যে পি টাইপ সেমিকন্ডাক্টর পড়লাম, এন টাইপ সেমিকন্ডাক্টরগুলো পড়লাম, এগুলোকে জয়েন করে ডায়োড করব, তারপরে আমরা ট্রানজিস্টর পড়ব, তারপরে আমরা এই চ্যাপ্টারগুলো থেকে বুঝবো যে আসলে চিপসেটগুলো কীভাবে এটা ওয়ার্ক করে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।